ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছে আমি নাজনীন মুনি। নিবেদন করছে জিপিএচ ইস্পাত। আসছে জুলাই মাসে ভারত সফরের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর তাই ভারতের 18তম লোকসভা নির্বাচনের মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়েত্রার ঢাকা সফর। উদ্দেশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো। সেটি হলে গত 7ই জানুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর। তবে এর বাইরে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনাও হয়েছে। তিস্তা প্রকল্পে ভারতের অর্থায়ন করতে চাই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, তাদের এই বৈঠকে তিস্তা ছাড়াও কানেক্টিভিটি, সীমান্তে হত্যা বন্ধ, ভিসা ইস্যু সহ আরও কিছু বিষয় আলোচনা হয়েছে। কিন্তু ভারতের নির্বাচনে জয়লাভ করে নতুন সরকার কারা গঠন করতে যাচ্ছে তা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর নিয়ে উঠেছে প্রশ্ন। বিএনপি এই সফরের সমালোচনা করে বলছে, বাংলাদেশ যখন কাঁটাতারের বেড়ায় ঝুলছে, আওয়ামী লীগ তখন জনগণকে নয়, পার্শ্ববর্তী দেশকে খুশি করতে রাজনীতি করছে। অপরদিকে তারাও যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। 1 ঘন্টা 20 মিনিটের সেই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা শুধু এবারই নয়, অনেকবারের মতো মুখে কুলো পেটেছে বিএনপি। রাজনৈতিক দলগুলোর সাথে বিদেশিদের বৈঠক কি বার্তা দিচ্ছে? সরকার গঠন না হতেই ভিন দেশের প্রধানমন্ত্রীকে দাওয়াতের আড়ালে কি আছে অন্য কোনো কারণ? এছাড়া সীমান্ত হত্যা বন্ধের বিষয়টি কি শুধু আলোচনার টেবিলেই সীমাবদ্ধ থাকবে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, আছেন বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসুজ্জামান রিপন এবং আছেন জাতীয় পার্টির কোষাধ্যক্ষ এবং সাবেক সংসদ সদস্য আহসান আদিলুর রহমান। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং অতিথি যারা আছেন স্বাগত জানাই এই অনুষ্ঠানে। শুরুতে আহসান আদিলুর রহমানের কাছে যাই। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকে ভারতের পররাষ্ট্র সচিবের আজকে ঢাকা সফর ছিল, মানে গতকালই তিনি এসেছেন। নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। আমি বলছিলাম শুরুতে যে সীমান্ত হত্যা বন্ধ থেকে শুরু করে ভিসা ইস্যু থেকে শুরু করে কানেক্টিভিটি, নানা ইস্যুতে, কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তিস্তাতের প্রকল্প, যেটা নতুন বাংলাদেশ করতে চাইছে। সেটাতে ভারত এখন অর্থায়ন করতে চায়, যেটাতে আগের থেকেই চীন অর্থায়ন করার জন্য সবকিছু ঠিক আছে। এই যে এই সফর এবং তিস্তাতে ভারতের এই আগ্রহ, বিষয়টি জাতীয় পার্টি কেমনভাবে দেখে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক এবং ডিবিসির দর্শকবৃন্দ থেকে সালাম ও শুভেচ্ছা। তিস্তা প্রকল্পটি আমাদের উত্তরবঙ্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রকল্প এবং এই তিস্তার বাঁধ নিয়ে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ উনিও একবার লং মার্চ করেছিলেন। তিস্তার যে বাঁধের দাবি এবং তিস্তার যে এখন যে পরিকল্পনাটি আছে যে আমরা ভারত থেকে পানি পাই না এবং মৌসুমে পানি পাই না এবং মৌসুমের বাইরে তখন আবার পানি বেশি থাকে, বন্যা হয়, এই জিনিসটা কন্ট্রোল করবার জন্য যেই পরিকল্পনাটি নেওয়া হয়েছে যে তিস্তাকে খনন করে তার নাব্যতা বৃদ্ধি করে এবং পাড়গুলোকে বাধাই করে একটি সুন্দর ব্যবস্থাপনা করা হবে যাতে আমরা পানিটাকে ধরে রাখতে পারি রিজার্ভারের জন্য। তো এর জন্য অনেক দিন ধরে চীন এই প্রকল্পটি করবার জন্য আমাদের সাথে আলোচনা করছে এবং অনেক দূর এগিয়েও গিয়েছে। কিন্তু যেহেতু এটা ভারতের একদম যেটা আমরা যে সীমান্ত এলাকা যে চিকেন নেক, এটা খুবই কাছাকাছি এরিয়া, এই এরিয়াতে চীনের এত বড় একটি প্রকল্প থাকবে, সেখানে চীনের লোকজন আসবেন এবং এতে ভারত হয়তো মানে তারা অস্বস্তিতে পড়েছে এবং সেজন্যই হয়তো এই প্রকল্পটি তারা নিজেরা নেবার জন্য, যাতে চীন না নিতে পারে, নিজেদের নেওয়ার জন্য এটা চেষ্টা করছে। তবে এটি একটি অত্যন্ত ব্যয়বহুল একটা বিরাট প্রজেক্ট। এই প্রজেক্টের যে ব্যয় সেটি ভারত আমাদেরকে হয়তো প্রমিস করতে পারে, কিন্তু কতটুকু পরিমাণ করতে পারবে বা এটার অর্থায়ন আসলে আদৌ করতে পারবে কিনা সেই বিষয়ে শুধু আমাদের নয়, জনমনে এটা সন্দেহ আছে। সেই ক্ষেত্রে যদি চীন করতে পারে তাহলে চীন হয়তো অনেক দ্রুততার সাথে অর্থায়নের সাথে এটা করতে পারবে। আপনার কি মনে হয় যে আসলে শুধু চীন এখানে করছে বলেই ভারতের পক্ষ থেকে এই আগ্রহের জায়গা আসছে যে চীন যাতে না করুক সেটা, নাকি আসলে বাংলাদেশের একটা নির্ভরশীলতা চীনের উপর তৈরি হবে বা তিস্তা নিয়ে যে সংকটের জায়গাটা আছে, যে কারণে আমরা সবসময় ভারতের সাথে এক ধরনের বুঝে শুনে সম্পর্ক রাখি, সেখানেও একটা সুবিধা ভারত দিতে চাইছে? চীন ভারত এই দুই দেশের সঙ্গে আমাদের যে এখন
যে সম্পর্ক, চীনের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক মেইনলি, এবং তারা আমাদের অনেকগুলো প্রজেক্টে ইনভলভ এবং আমাদের অর্থায়ন করেছে। কিন্তু ভারতের সাথে শুধু বাণিজ্যিক নয়, আমাদের অন্যান্য আর্থসামাজিক এবং সাংস্কৃতিকভাবেও আমরা ভারতের সাথে অনেক দিক থেকে জড়িত, যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী ভারত, সেজন্য ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটি অন্যরকম। কিন্তু এই প্রজেক্টের বেলায় অবশ্যই যেটি সবাই এটা জানে যে যেহেতু এখানে চীন ইন্টারেস্ট দেখাচ্ছে, সেহেতু এখানে ভারত হয়তো চাচ্ছেন যে তাদের একটা ফুটপ্রিন্ট থাকুক, এবং অবশ্যই ভারতের একটা সবসময় কনসার্ন থাকে যে আমরা যদি চীনের কাছ থেকে বেশি লোন নেই বা চীনের সঙ্গে বেশি জড়িয়ে যাই, তাহলে ভারতের যে সকল প্রজেক্ট আছে বা তাদের যে সকল স্বার্থ আছে আমাদের দেশের সাথে জড়িত, সেগুলো বাধাগ্রস্ত হবে। এটা কূটনৈতিকভাবে বাধাগ্রস্ত হবে এবং অন্যান্য সামাজিক এবং আমাদের ব্যবসায়িক দিক থেকেও বাধাগ্রস্ত হবে। সেজন্য ভারত সবসময় একটা কনসার্ন থাকে যে আমাদের চীনের দিকে যাতে আমরা বেশি ঝুঁকে না পড়ি। তার মানে বহুমুখী এখানে বিষয় আছে, যেখানে ভারতের আগ্রহ থাকাটা স্বাভাবিক যে তারা এটি করতে চাইবে, এবং এই তিস্তার বাইরেও অনেকগুলি বিষয় একসাথে আলোচনা হয়েছে, সেগুলো নিশ্চয়ই ধাপে ধাপে আমরা আলোচনায় আসবো। কিন্তু তার আগে ডক্টর আসিফুজ্জামান রিপন আমাদের সাথে আছেন, বিশেষ সম্পাদক বিএনপির। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবসময়ের জন্য বলা হয়ে থাকে যে ভারতের প্রতি আওয়ামী লীগ সরকারের যে নির্ভরশীলতা, বাংলাদেশকে বেচে দেওয়া থেকে শুরু করে সকল অভিযোগই বিএনপি থেকে শুরু করে সব কিছুই দেওয়া হয়। কিন্তু এই যে তিস্তার এত বড় একটা প্রকল্প যে ভারতকে না দিয়ে চীনকে দিয়ে শুরু করার চিন্তা বাংলাদেশ করলো, এতে কি আপনাদের একটু অন্য রকম মনে হয় নাই? না, ধন্যবাদ আপনাকে। আমি আসলে রাষ্ট্রীয় স্বার্থটাকে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে চিন্তা করি এবং করতে ভালোবাসি। তিস্তা নিয়ে সরকার যে প্রকল্প নিয়েছেন বা যে উদ্যোগ আছে, এটার প্রতি ব্যক্তিগতভাবে আমি মনে করি ইট ইজ দ্য রাইট ডিসিশন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এবং এখানে কিছু করা দরকার, তাই না? আমাদের নিজেদের অর্থায়নের মধ্যে করতে পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু সম্ভব না, এটা অনেক বড় এবং সেটা সম্ভব না হলে আমরা শুধু চীন কেন, মানে যারাই আগ্রহ প্রকাশ করবে, আমার ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল ইন্টারেস্ট, আমার সভরেনিটি সমস্ত কিছু বিবেচনা সাপেক্ষে আমি নিশ্চয়ই তাদের প্রস্তাবগুলো বিবেচনা করতে পারি, এবং সেটা ইন্ডিয়া হোক, ভুটান হোক, যে কোনো দেশ হোক না কেন, আমার এখানে কোনো রিজার্ভেশন নাই। এটা হলো মুদ্রা কথা। বিনিয়োগের শর্তটা কি সেটাও দেখতে হবে। এটা যে খুব কঠিন শর্ত হয়ে গেলে সেটা তো আমার পক্ষে শোধ করা সম্ভব না। আবার যেই বিনিয়োগের টাকাটা নেবো সেটা একটা সদ্ব্যবহারের প্রশ্ন আছে, যাতে বিনিয়োগের টাকা যাতে আবার মানে না খায়, কি বলে পিঁপড়া না খায়, সেটাও দেখতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, ভারত আগ্রহ এক সময় তো ভারতের একটা কনসার্ন ছিল চীনের ব্যাপারে। এই কথাটা কেন আমি আলোচনা করব? আমি বিইং এ সিটিজেন অফ এন ইন্ডিপেন্ডেন্ট স্টেট, আমার রাষ্ট্রে আমি প্রকল্প গ্রহণ করব, ভারতের উদ্বেগ আছে কিনা আমি কেন আগ বাড়ায় বলবো? আমার তো চিন্তা করার কোনো দরকার নাই, তাই না? ভারত যদি উদ্বেগ প্রকাশ করে, তখন আমি বরং তাকে প্রশ্ন, তোমার উদ্বেগটা কেন রে ভাই? আজকে সেই আলোচনাই হয়েছে, তোমার উদ্বেগটা কেন? আমি আমার জায়গার মধ্যে, অফকোর্স আমার প্রতিবেশীর কোনো উদ্বেগ থাকলে আই মাস্ট অ্যাড্রেস ইট অ্যাজ ওয়েল এজ, কেন করবো না? যদি তার কোনো সংশয় থাকে আমি তার সংশয় ভেঙে দেবো, যে না, এখানে তোমার উদ্বেগ উৎকণ্ঠার কোনো কারণ নেই। আমি নেহায়ত আমি এটা ডেভেলপমেন্ট প্রজেক্ট করছি, আমার মানুষের জীবন এবং এই এলাকার জীব বৈচিত্র্য, অর্থনীতি সব কিছুর উপরই তো নির্ভর করবে, তাই না? আমার তো এখানে অন্য কোনো জিনিস বিবেচনা করার দরকার নেই। তার যদি চীন কিনে তার কোনো মাথা ব্যথা থাকে, চীন কিনে যদি, তখন আমাকে, যেটা নিশ্চয়ই সরকার আমার ধারণা মানে কারেক্টলি মানে সেটা এক্সপ্লেন করেছে, এবং আমার যদ্দূর মনে পড়ে বোধহয় মানে তিস্তা প্রকল্পের সরকারও বোধহয় ভারতকে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছিল। তো ওয়েল অ্যান্ড গুড, যদি ভারত যদি সেটা রেসপন্স করে এবং তার যদি সে সামর্থ্য থাকে, আসবে, নো প্রবলেম। মনে করি ইটস লাইক এ কোম্পানি তখন মনে হবে না দেশ বিক্রি হয়ে যাচ্ছে? না, কেন হয়? ভারতের সাথে কি আমার কোনো ইয়ে নাই আছে, সেটাই মানে আমার কোঅপারেশন নাই, তা কেন মনে? আমি শুধু একটা কারণে মনে করি, আমি অনেস্টলি বলি, আমি ভারত কেন সারা পৃথিবীর সমস্ত দেশগুলো, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন নাগরিক না, আমি তো গ্লোবাল সিটিজেনও তো। আমি কেন মনে করব যে ভারতের সাথে করলে দেশ বিক্রি হয়ে যাবে, আমেরিকার সাথে করলে দেশ বিক্রি হবে না, ভুটানের সাথে করলে এটা হবে, তা তো মনে করে কোন? আমার একটাই কনসার্ন, সেটা হচ্ছে যে ভারতকে আমি একজন নিঃসন্দেহে একজন ভালো বন্ধু, প্রতিবেশী হিসেবে দেখতে চাই। কিন্তু আমার কনসার্নটা অন্য জায়গায়। আমাদের দেশের জনগণ মনে করে এবং আমার দলও মনে করে, আমি তো মনে করিই বটে, সেটা হচ্ছে কি যে আজকে যে বাংলাদেশের মানুষ যে ভোট বঞ্চনার মধ্যে আছে, ভোট দিতে পারে না, তাই না? গ্রামে একটা কথা আছে যে আপনার কি বলে, ভেড়ান আছে খুঁটার জোরে।
আজকে যে আমার এই যে সরকারটি ক্ষমতায়, তারা যে আমাকে ভোট বঞ্চিত করে রাখলো, জনগণ ভোট দিতে পারে না, ভোট কাউন্টেড হয় না, রাতের বেলা ভোট হয়ে যাওয়া, অথবা 153টা আসনে আপনার মানে একতরফা ভোট হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে। আমাদের দেশের জনগণের একটা ব্যাপক জনগণের মধ্যে একটা ধারণা আছে, ইট ইজ বিকজ অফ ইন্ডিয়া। ইন্ডিয়া তার নিজের দেশে কম বেশি, এখন তো অবস্থা ইন্ডিয়ারও গণতন্ত্রের অবস্থা খুবই খারাপ, নাজুক অবস্থা। আমি যদি বলি যে আরও 10 বছর 15 বছর আগেও ভারতকে আমরা একটা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা মনে করতাম, কিন্তু ভারতের এখন গণতন্ত্র তো শুধুমাত্র ভোটের ব্যাপার না, গণতন্ত্র একটা আচরণের ব্যাপারও। আপনি যখন একটি দেশে, সেটা ভারত হোক আর আমার দেশে হোক, একটি দেশ তত সভ্য, একটি দেশ তত গণতান্ত্রিক যেই দেশে তার সংখ্যালঘু বলতে সেটা ভাষায় হতে পারে, ধর্মে হতে পারে, বর্ণে হতে পারে, রঙের বেলায় হতে পারে, সেই দেশটিতে একটি সংখ্যালঘু সম্প্রদায় বা একটা নৃতাত্ত্বিক গোষ্ঠী, যদি আমি সেইভাবে যদি বলি, তারা যতটা নিরাপদ বোধ করবে একটা রাষ্ট্রে, তার রাষ্ট্রীয় কাঠামো, সেই দেশ তত সভ্য, সেই দেশ ততটা গণতান্ত্রিক। আমি মনে করি এই যে আমার দেশের সকল মানে আপনার ভাষা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ যখন নিজেদের দেশটাকে তার নিরাপদ বোধ করবে এবং এটা আমার দেশ, সবাই মিলে আমরা দেশটাকে, এই দেশটা আমার, এই পতাকাটা আমার, এই মানচিত্রটা আমার, সবাই মিলে আমরা এটা ভোগ করব, সবাই মিলে আমরা এটাকে উন্নয়ন করব, তাই না? এই অ্যাটিটিউডটা, এই ফিলিংসটা যখন আমি প্রতিটি নাগরিককে, যে বললাম দল মত ধর্ম নির্বিশেষে, যখন এই অ্যাটিটিউডটা আমি যখন করতে পারবো, ভেন্টিলেট করতে পারবো, কনভে করতে পারবো একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে প্রশাসন সমস্ত লেভেলে, তাহলে সেই দেশের নাগরিকরা নিজেদেরকে নাগরিক মানে সবাই। সেই ক্ষেত্রে আপনারা কি মানে ভিলেন ভাবেন যাকে বলে ভারতকে? আমরা মনে করি যে ভারত এখানে বাংলাদেশের গণতন্ত্রের বিবেচনায় তারা যতটা তারা বারবার বলে স্থিতিশীলতা চায়, তারা যতটা স্থিতিশীলতা, বাট উইদাউট হ্যাভিং এনি ডেমোক্রেসি অর ডেমোক্রেটিক পলিটি, শুধুই সব স্থিতিশীলতা চীনেও আছে, নর্থ কোরিয়ার স্থিতিশীলতা তো দীর্ঘদিন যাবত ওখানে কি বলে কিম জং আসলে ভারত চাইলে আমার দেশে সেটা হবে, কিম জং উল না কি বলে, কিম জং উল হোয়াটএভার, মানে ওই দেশে তো সংবাদ মাধ্যম অত থাকে না, তো ওই দেশের রাষ্ট্রনায়কও দীর্ঘদিন যত ক্ষমতা আছে, এই কাইন্ড অফ স্টেবিলিটি ইজ দেয়ার ট্রু, কিন্তু গণতন্ত্র সেখানে নাই, সেখানে মানুষের মত প্রকাশের অধিকার নেই, মানব অধিকার ইত্যাদি ইত্যাদি নাই। আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে যে সরকারটি পারপেচুয়ালি গত 15 বছর ধরে ক্ষমতা আছে, সেই সরকারটি এখানে গণতান্ত্রিক আচরণ করছে না, এখানে গণতন্ত্রের অনুপস্থিতি, এখানে রাষ্ট্রের দুর্নীতি, এটা কিন্তু এটা আমার কথা থিওরিটিক্যালি একাডেমিক্যালি, সেটা তো সরকারের দোষগুলি আমি বলছি, কিন্তু তার সাথে ভারত, ওই যে ভারত পাশে থাকে, ভারত পাশে থাকে বলেই তারা এত কিছু করতে পারে। যদি ভারত বলে দেয় যে আমি তোমার অপকর্মের সাথী না, অপকর্মের পাশে না, তোমার কর্মের পাশে কিন্তু অপকর্মের পাশে না, ঠিক আছে, আমরা তো কর্মের পাশে সবাইকেই চাই, তাহলে আমার তো ভারতের সাথে বিরোধিতা করার কোনো কারণই নেই। সেটা তো যুক্তরাষ্ট্র আমাদের বলেছিল, তারপরেও কেন সেটা নিয়ে কিছু হলো না? যুক্তরাষ্ট্র তো অনেক বেশি আরো শক্তিশালী। আপনি তো নিজেই নিশ্চয়ই জানেন যে মানে এটা ভারতের মিডিয়া তো বা ভারতের কর্তা ব্যক্তিরা এটাকে, আর যিনি মিস্টার কোয়াত্রা যিনি আসলেন, না নিশ্চয়ই তারা প্রকাশ্যে আলোচনা করেছেন, কিন্তু এই দেশের না প্রকাশ্যে আলোচনা করেছেন, এটাও বলেছেন তারা যুক্তরাষ্ট্রকে বলে দিয়েছেন, তাই না, রিগার্ডিং বাংলাদেশ তাদের চাওয়া কি প্রত্যাশা, তার মানে কি আমরা ভাববো যে যুক্তরাষ্ট্র ভারতের কথাই চলে? আসলে চলে বলবো না, আপনি যে বললাম যে প্রত্যেকের তো একটা নিজস্ব ইন্টারেস্ট থাকে, ভারতে নির্বাচন সামনে আছে, আমি তো সব কথা, আমি তো একটা দলের দায়িত্বশীল নেতা, এবং আমি ওই দলটির কিছু পররাষ্ট্র বিষয়ক মানে বিষয়ের মধ্যে কিছু, আপনার মূল কথাটা হচ্ছে যে ভারত পাশে আসেই বলে যত রকমের এককভাবে সিদ্ধান্ত নেওয়া, অগণতান্ত্রিক আচরণ, আমরা এই মেসেজটা, এই যে ভারতকে কিন্তু আমরা মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি আগে খুব সফটেল হইতে, এখন আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে তোমাদের সাথে আমাদের কোনো বৈরিতা নাই, থাকার কোনো কারণ নাই, তোমাদের আচরণগত যে তোমরা যে এক্সারসাইজটা করছো এটার বিরোধিতা আমাদের আছে, ভারতের বিরোধিতা না, কিন্তু আমি আবারও কথা, আচরণগত বিরোধিতা, ভারতের দৃষ্টিভঙ্গির বিরোধিতা আছে এইখানে। অসীম কুমার উকিল, যে অবস্থাটা আসলে ভারত প্রসঙ্গে সবসময়ের জন্য এবং তীব্র একটা ভারত বিরোধিতা তৈরি হচ্ছে দেশে ভিতরে, এবং ভারতের দৃষ্টি, কিন্তু এত কিছু তো আর ডক্টর আসাদুজ্জামান রিপন সাধারণ জনগণ বলে না বা ভাবেও না। ভারতের দৃষ্টিভঙ্গি হোক, আদর্শ হোক, তারা ভারত বিরোধী এরকম একটা অবস্থানই সবসময় থাকে। সেই অবস্থার মধ্যে এই যে নির্বাচনের মধ্যে তাদের পররাষ্ট্র সচিব এলেন, নানা বিষয়ে তাদের আলোচনা করলেন, এটি নতুন পালক যোগ করে কিনা? আপনাকে ধন্যবাদ। আমার দুজন সহ আলোচকদেরকে স্বাগত, যারা অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা।
নিঃসন্দেহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উত্তর স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ে অতিক্রম হয়েছে। আমরা আজকে যখন কথা বলছি তখন দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের প্রস্তুতি চলছে সারা দেশে। এর মধ্যে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশে আসা অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে, স্বল্প সময়ের জন্য আসা হলো অত্যন্ত দীর্ঘমেয়াদী গুরুত্বপূর্ণ একটি সফর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নির্বাচনের পরে ভারত সফরে যাবে। দৃশ্যত সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকে নিয়ে কিছু প্রাক আলোচনা থাকে, প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতি পর্ব নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যেও মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের যে কথাগুলি বলেছেন এর মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে অনেক বেশি আলোচনা হয়েছে। আসলে মানে এই যে ভারত বাংলাদেশের রাজনীতিতে সবসময় এটা আলোচিত বিষয়বস্তু হিসেবে থাকি দিস হয়ে দ্যাট। এবং বিএনপি এলির রাজনীতিটাই হলো ভারত বিরোধিতা। এটা জন্ম থেকে কর্ম এইভাবেই চলছে। এটা থেকে উত্তরণ হবে কিনা আদৌ কোনোদিন আমি যথেষ্ট সন্দেহ পোষণ করি। ভারতেও নির্বাচন চলছে, 4 জুন নির্বাচনের রেজাল্ট হবে। এর মধ্যে 3 দফা নির্বাচন হয়ে গেছে, আরও 2টি দফা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই পর্যায়ে ভারতের সফরটা প্রথম সফর হবে। অবশ্যই রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সকল দৃষ্টিকোণ থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। এখানে বিএনপির দিক থেকে যে কথাগুলি বলা হচ্ছে এটা বলবেই, এটাই অবশ্যই বলবে। কিন্তু অসীম কুমার উকিল, ভারতের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে তারা আমাদের বড় দাদার মতো আচরণ করেন, সেটাও বলা হয়। অনেক ধরনের সংজ্ঞায়িত করা হয়, অনেক ধরনের শব্দ ব্যবহার করা হয় ভারত বাংলাদেশের সংখ্যা নিয়ে, সম্পর্কটা নিয়ে। এই 15 বছরে আমরা যদি বলি যে ভারত থেকে বাংলাদেশ পেয়েছে বড় অন্তত 2টো কথা আপনি আমাদের জানান, আমরা একটু শুনি। না, আপনার এই বিষয়গুলি না কি পেলাম আর কি পেলাম না এই বিষয়ের আলোচনাটা করলে এটা অনেক বড় কেন না, বড় হবে না। আমরা সাধারণ জনগণ হিসেবে অনেক কিছুই জানি না। সম্পর্কটা অনেক গভীর, আমাদের অনেক ছোটখাটো অনেক কিছু আমাদের হয়, চুক্তি হয়, সমঝোতা হয়, কিন্তু সেটা বড় ধরনের কি প্রভাব আমার দেশে ফেলে সাধারণ জনগণের কাছে, এরকম 2-1টা চুক্তির কথা কি আপনার মনে পড়ে? 15 বছরে আমরা ভারত গত 52 বছরের একটাই অমীমাংসিত ইস্যু রয়ে গেছে, সেটা তিস্তা। গত 52 বছরের একটি অমীমাংসিত ইস্যু রয়ে গেছে, অভিন্ন নদী বন্ধ রয়েছে। 54টা নদীর উৎসবক ভারতে, এই জায়গাগুলো নিয়ে কাজকর্ম চলছে আছে। এবং সবচাইতে বড় গুরুত্বপূর্ণ জিনিস এখন হচ্ছে সেটা হচ্ছে সীমান্তে যে হত্যাকাণ্ড হয়ে যাচ্ছে, এই যে ঝুলিয়ে রাখা, এই যে লাশ নিয়ে চলে যাওয়া, এই যে দৌড়ে যে কৃষককে মেরে ফেলা, কোনো কিছু তো নাই। মানে আমাদের পক্ষ থেকে আসলে কি করা হয়, আমাদের পক্ষ থেকে? অসীম কুমার উকিল, আপনার সময় করেন মাঝখানে না আমরা একটু জিজ্ঞেস করি, আপনার অনুমতি নাই আমার কথা ঢোকার। নিশ্চয়ই অসীম কুমার উকিল, একটা জিনিস অবশ্যই আওয়ামী লীগ সরকার পেয়েছে, সেটা অবশ্যই সবাইকে বলতে হবে, সেটা হচ্ছে ছিটমহল সমস্যার সমাধান করেছে ভারতের সাথে। কিন্তু তার বাইরে এই যে প্রতিনিয়ত কে মারা যাবে সীমান্তে, আমরা এটা জানি। এবং আমাদের সীমান্তে যে অবস্থা, আমাদের তিস্তার যে অবস্থা, আমাদের যে বিনিয়োগের অবস্থা, আমাদের সকল কিছুর যে অবস্থা, সেটা বড় ধরনের কোনো পরিবর্তন আওয়ামী লীগ সরকার এই অসম্ভব বন্ধুত্বের সম্পর্ক থেকে উদ্ধার করতে পেরেছে কিনা আপনি একটু মনে করেন? আমরা বিরতির পর ফিরব। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আহসান আদিলুর রহমান আমাদের সাথে আছেন, তিনি কোষাধ্যক্ষ জাতীয় পার্টি। আমরা একটা বিষয়ে, যেহেতু সকল বিষয়ে এখানে আলোচনা হচ্ছে, তিস্তার বাইরেও যে বিষয়টি আসলে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটা হচ্ছে সীমান্ত এই হত্যাকাণ্ডের ঘটনা। এবং বারবার আমরা ইদানিং একটু বেশি দেখতে পাচ্ছি এবং নৃশংসভাবে দেখতে পাচ্ছি। কারণ কৃষক দৌড়ে যাচ্ছে, তাকে দৌড়ে যে গুলি করা, এটা তো সীমান্ত আইনে কখনোই পড়ে না যে কাউকে গুলি করাই যাবে না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির উন্নতি আমরা কোনোদিনও দেখলাম না একবারও। মানে কেন, এটার কি? না, সেটা না, ধন্যবাদ। সেটা তো আমাদেরও প্রশ্ন যে আমরা কেন এটা দেখতে পারলাম না। কারণ এরকম যদি কোনো ঘটনা যদি অন্য কোনো দেশের সাথে হতো, নেপালের সাথে হতো বা পাকিস্তান তো অবশ্যই, বা অন্য কোনো দেশ, ভারতের সাথে সংযুক্ত যে কোনো দেশের সাথে যদি হতো, তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা প্রতিবাদ জানাতো। এবং এটা কিন্তু দেশের সার্বভৌমত্বের উপর আঘাত।
যে আমার দেশের নাগরিককে তোমার দেশের সীমান্তরক্ষীরা মেরে ফেলছে, এটা দেশের জন্য ঢুকে এটা দেশের সার্বভৌমত্বের উপরে আঘাত। কিন্তু আমাদের এটাই প্রশ্ন, জনগণের মনেও এটা প্রশ্ন যে আমাদের সরকার কেন এই বিষয় নিয়ে কথা বলতে পারে না, এবং আমাদের পররাষ্ট্র যে নীতিটি আমাদের এরকম নতজানু নীতি, এরকমভাবে তো আমরা কখনো এটা আশা করিনি। আমরা একটি সার্বভৌম দেশ, আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমাদের দেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি। সেই সময় ভারতের সহযোগিতা আমরা অবশ্যই পেয়েছি, কিন্তু তারপরেও আমরা তো স্বাধীন সার্বভৌম এক দেশ, এবং তাদের সঙ্গে, ভারতের সঙ্গে যখনও আমরা কোনো ডিল করতে দেখি আমাদের বর্তমান সরকারকে, সেটা নদী বিষয়ক হোক, এটা কানেক্টিভিটি বিষয়ে হোক, বা সেটা মানে বিদ্যুৎ জ্বালানির বিষয়ে হোক, সবসময় আমরা দেখি একটা উইন অ্যান্ড লুজ টাইপের আমাদের এগ্রিমেন্ট হয়। কিন্তু যে পররাষ্ট্র নীতিগুলো সবসময় হওয়া উচিত উইন উইন সিচুয়েশন, যে না হলে এটা হবেই না, দুই দেশের যদি লাভ না হয় তাহলে সেটা হবেই না। যেমন একটি বলি যে আমাদের ভুটান এবং নেপালে যে হাইড্রো পাওয়ার, যেটা আমরা এখন জানি যে আমাদের এই ক্লাইমেট চেঞ্জের সময় আমাদের এরকম রিনিউয়েবল এনার্জির খুব প্রয়োজন। আমরা চাই না আরও জীবাশ্ম জ্বালিয়ে বিদ্যুৎ তৈরি করতে। আমরা কিন্তু খুব সহজেই নেপাল থেকে বা ভুটান থেকে, আমাদের উত্তরবঙ্গ থেকে মাত্র 30 কিলোমিটার 40 কিলোমিটার দূরে এই দুটি দেশ, মাঝখানের করিডোরটি ভারতের, এবং ভারত সেই অনুমতি দেয় না আমাদের সেই বায়োল্যাটারাল করবার জন্য। যদি দিত তাহলে কিন্তু আমরা অনেক কম মূল্যে আমরা এগুলো রিনিউয়েবল এনার্জি নিতে পারতাম এবং আমাদের পরিবেশও রক্ষা করতে পারতাম। এই ভারতের আমাদেরকে নানাবিধ কারণে, নানা দিক থেকে যে আমাদের উপরে যে চাপ প্রয়োগ করে, এমনি ভারতের সঙ্গে আমাদেরকে সুসম্পর্ক থাকা আমাদের একটা প্রয়োজন, কারণ ভারতের যে সেভেন সিস্টার্স সন্দেহ নাই এবং কারো কোনো বিতর্কও নাই, কিন্তু এই যে ইস্যুগুলি এখনো পর্যন্ত সমাধান হয় না, এবং সমাধান হওয়া তো দূরের কথা, এগুলি বাড়তে থাকে এবং আমরা ঘন ঘন হতে দেখি। তখন সেটা আসলে কী বার্তা দেয় যে আমাদের নতজানু ভঙ্গি আরও বেড়ে যাচ্ছে, নাকি আমরা কোথাও আসলে আটকে আছি যে তাদের সকল কিছু আমাদের মেনে নিতে হবে? আমাদের নতজানু যে নীতি, ওটা তো বেড়ে যাচ্ছেই বটে, এবং অবশ্যই আমরা আটকে আছি, কারণ না হলে তো আমরা এটার প্রতিবাদ দেখতে পেতাম বা এটা নিয়ে সরকার কথা বলতো, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। আর দেশের ভারত বিরোধিতা বলতে কিন্তু আমরা আসলে ভারতের জনগণের সাথে বিরোধিতা বলি না, বা ভারত রাষ্ট্রের সাথে বিরোধিতা বলি না। ভারতের যে পররাষ্ট্র নীতি, বাংলাদেশ বিষয়ক, সেই বিষয়ক মানে নীতি এবং কর্মসূচি নিয়ে আমাদের যত প্রশ্ন, এবং ভারতের সাথে যদি আমরা বায়োলেটারালি যদি উইন উইন সিচুয়েশনে আমরা যদি চুক্তিগুলো করতে পারতাম, তাহলে সেটা সাস্টেনেবলও হতো এবং সেটা দীর্ঘস্থায়ী হতো। এটার জন্য জনমনেও কোনো ধরনের সন্দেহ থাকতো না, অসন্তোষ তৈরি হতো না, এই ভারত বিরোধী অবস্থাও নিশ্চয়ই তৈরি হতো না। কিন্তু এগুলি হয়নি, আমরা দেখি নেই যে সমাধান হয়। ডক্টর আসিফুজ্জামান রিপন, একদম জিরো হত্যাকাণ্ড সীমান্তে, এটা অনেকবার শুনেছি, কতবার শুনেছি আমরা গুনলে শেষ করতে পারবো না। হ্যাঁ, জিরো শুনেছেন, লেথাল উইপন ব্যবহার করাবেন, নানান কথা শুনেছি, আজকেও শুনলেন, কিন্তু আসলে মানে ভারত কথা রাখে না। একদমই রাখে না। আপনি তো কৃষকের কথা বলেন, অত্যন্ত দুঃখজনক। কৃষক এবং বা এর চেয়ে বড়, আজকেও মারা গেছেন, গতকাল মারা গেছেন দুইজন। কৃষকের জীবন তো জীবন, একজন মন্ত্রীর জীবনও জীবন। আমার কাছে সবচেয়ে আপনি আরো খারাপ লেগেছে কোনটা জানেন? আমাদের সীমান্তরক্ষী বাহিনী, যেটাকে আমরা বিজিবি বলি, বর্ডার গার্ড অফ বাংলাদেশ, আমাদের বিজিবির একজন সৈনিক, যেটা আমাদের বিজিবির স্টেটমেন্ট ছিল, যে মানে তিনি ঘন কুয়াশা পথ হারিয়ে গিয়েছিলেন। তো তিনি নিশ্চয়ই লুঙ্গি পরে তার পথ হারান নাই, তিনি পোশাক পরা অবস্থায় অন ডিউটি অবস্থায় পথ হারিয়েছেন। তাকে ভারত ধরে নিল, মারার পরে তার ওই মানে পোশাক খুলে লুঙ্গি পরাই দিয়ে তারপর লাশ পাঠাইছে, অ্যাজিব যেন ও সোনা চোরাচালানি অথবা কি বলে গরু চোরাচালানিদের সহযোগী হিসেবে সে পথ হারিয়ে ফেলছিল, মানে মারা গেছে। এটা আমাদের এইটা আমাদের পোশাকই একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তার একজন সৈনিককে তারা নির্মমভাবে হত্যাকাণ্ড ঘটালো এবং এমন একটা মানে অপবাদ চাপিয়ে দিল, অ্যাজিব যেন সে ওই মৃত বিজেপি মেম্বারটি ছিল আপনার চোরাচালানিদের সহযোগী। এইটা তো সেটার প্রতিবাদ কি সরকার করতে পেরেছে? করতে পারেনি, এটা হলো সত্য কথা। তো যাই হোক, এখন এটা করা উচিত, এবং এই কারণে আমরা মনে করি এই জাতীয় একটি সরকারের এই দেশের জনগণের কাছ থেকে নেমে যাওয়া দরকার। আপনি একটা কথা বারবার বলছিলেন, মানে আলোচনায় এসেছিল, সেটা হচ্ছে যে আপনার ভারতের যিনি আপনার মানে ফরেন সেক্রেটারি মিস্টার বিনয় মোহন কোয়াত্রা, তিনি এসছেন এবং মানে প্রধানমন্ত্রীর পরবর্তী ভারত সফর নিয়ে একটা প্রাক আলোচনাতে, এটা কোনো কূটনৈতিকভাবে আমি ডিপ্লোম্যাসি ইন্টারন্যাশনাল রিলেশনস যতটুকু বুঝি, তাতে এটার কোনো সুযোগ নেই এই ধরনের আলোচনা করার, ওঠারও কোনো সুযোগ নেই। কারণ আগামী নির্বাচনে হাইপোথেটিক্যালি ধরে নিলাম পত্রপত্রিকা সার্ভে মোদি 400 পার করে ফেলবেন, ফেরবার মোদি নানান স্লোগান ওই দেশে হতেই পারে,
কিন্তু মোদি তো নাও আসতে পারেন, কথার কথা। সুতরাং একজন সার্ভিং ডিপ্লোম্যাট, যিনি সরকারি কর্মকর্তা, তিনি মোদি গভর্নমেন্টের সময় শেখ হাসিনার ভারত সফরের ব্যাপারে আলোচনা করার কোনো কারণ নেই। নেক্সট গভর্নমেন্ট কারা হবে, ইয়েস মোদি হতে পারেন, রাহুল গান্ধীর নেতৃত্ব সরকার হতে পারে, হতেই পারে, কিন্তু কত সেই জন্য ওইটা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দ্বিতীয়ত হচ্ছে আপনার যেটা আপনি আরেকটা কথা আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার যেটা আপনি নিশ্চয়ই জানেন, এই মে মাসে চীন এবং বাংলাদেশের সাথে ফার্স্ট একটা মিলিটারি এক্সারসাইজ হওয়ার কথা ছিল, মিলিটারি ড্রিল হওয়ার কথা ছিল, যেটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশের সাথেই করে থাকি। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং ভারতের সাথে প্রায় মোর দেন হাফ এ ডজন, আমরা প্রায় 6 বারেরও বেশি, 7ম কি 8ম বার বোধহয় আমরা গত বছর করেছি, মানে 2 বছর পরপরই হয়। তো সেখানে তো চীন বা অন্য কোনো দেশ উদ্বেগ প্রকাশ করেনি যে ভারতের সাথে বাংলাদেশ কেন মিলিটারি জয়েন্ট এক্সারসাইজ করছে। কিন্তু দ্য মোমেন্ট নিউজ আসলো, ইন্টারন্যাশনাল মিডিয়াতে যখন আসলো যে বাংলাদেশ ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ মিলিটারি ডিল উইথ চায়না, সাথে সাথে ভারতের ফরেন অফিসের যিনি স্পোকস পারসন, তিনি একটা প্রতিক্রিয়া জানালেন যে ভারত এখানে গভীর নজরে রাখছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো হোয়াই আমার দেশ জাতিসংঘভুক্ত যে কোনো দেশের সাথে মিলিটারি এক্সারসাইজ করবে? এবং আমরা তো করি, আমেরিকায় যে করি, আমেরিকার আসে শ্রীলঙ্কা করি, ইত্যাদি করি না আমরা। সেখানে ভারতের সাথে আমি 6 বার করলাম, একবার চীনের সাথে করতে যাই, আপত্তি। এবং আমি অসমর্থিত সূত্রে বলছি, আমি আপনার অনুষ্ঠানে অন রেকর্ড বলে রাখতে চাই, এটা কিন্তু এই মাসে হওয়ার কথা। আমি গতকালকে একটি অসমর্থিত সূত্রে যেটা জানতে পেরেছি, যে ভারতের আপত্তির মুখে এই যে এই বাংলাদেশ এবং চায়নার যে মিলিটারি এক্সারসাইজটা এই মে মাসে হওয়ার কথা ছিল, সেটা সম্ভবত অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে। তো এইটা যদি হয়, তাহলে আমার দেশ অ্যাজ এ সভরেন কান্ট্রি, আমার দেশের সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে কিনা। যদি মে মাসে যদি এই প্রোগ্রামটা না হয়, তাহলে আমি একটা ভ্যালিড কোশ্চেন রেখে গেলাম আপনার দর্শকের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সরকার তারা ইন্ডিপেন্ডেন্টলি রাষ্ট্রীয় স্বার্থে কোনো সিদ্ধান্ত নিতে পারে কি না, অথবা ভারতের কথার বাইরে যেতে পারে না, সেটা বড় একটা প্রমাণ করার ব্যাপার। এত বড় জায়গা থেকে আমরা এখন যেহেতু শুনতে পাচ্ছি না, অসীম কুমার উকিল প্রতিনিধি আছেন আওয়ামী লীগ সরকারের, এটার উত্তর প্রথমে যাই। উত্তর ডক্টর আসাদুজ্জামান রিফান যেভাবে বলতেছে একে 52 বছর শেষটার এই যে বাতিল হয়ে গেল, যে প্রশিক্ষণ বাতিল হয়ে গেছিল, সেটা থেকে যে আমরা কি এককভাবে সিদ্ধান্ত নিতে পারি না, কিছু সিদ্ধান্ত পাই নাই। এটা সে চীনের দালাল হিসেবে অসমর্থিত সূত্র না, সমর্থিত সূত্র থেকে সে পাই দেয়। কথাটা কিন্তু এই জায়গায় আবার চুপচাপ থাকবেন, আপনাকে আবারও বলছি, চুপচাপ থাকবেন, কথার মধ্যে ঢুকবেন না। এটা বাজে অভ্যাস, কথার মধ্যে ঢুকে পড়া। কিন্তু ওয়ার্ডটা খারাপ হলো না, আপনি আরো কিছু আমাকে বলবে ভারতের দালাল, না তা বলবো, ভবিষ্যতে বলবো, কিন্তু এই সময়টুকু শুনুক, বলবো না। কথার একটা শোভন একটা জায়গা তো থাকবে, শোভন সুন্দর ভাষায় বলবো যে চীনের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে কথাটা বলছেন, এটা বলতেই পারে। ঠিক আছে, এই যে এই সমস্যাটা হচ্ছে এখানে, আপনি বলছিলেন না যে ইহা একটি অব্যাহত প্রক্রিয়া বর্ডারে। তো সেই বর্ডারে যখন বিএনপি ক্ষমতায় থাকে, সে সময় কি বা জাতীয় পার্টি যখন দেশ চালাইছে, তখন কি বর্ডারে এরকম কোনো ঘটনা ঘটেনি? ঘটছে, তাদের সময় ঘটবে, আমরা ধরে নিয়েছি সেটা দায়িত্ব নিয়ে। আপনাদের সময় ঘটবে না, না না, আপনারা আমি কথাটা বলতেছি যে তাহলে এটা আমরা বন্ধ করতে পারিনি, এটা খুব দুঃখজনক ব্যাপার। বিষয়টা এইভাবে বলতে হবে, বিষয়টা যে অসীম উকিল পারে নাই সেভাবে বলতেছে, আমার সেখানে ঘোর আপত্তি। কেন পারেন নাই, মানে কেন পারা যায় না? কেন না, সেটা পারাটা যায় না, এই যে ডক্টর আসাদুজ্জামান রিপন চায় না, এই জন্য পারি না। ও তো রাতের বেলা চোরা কারবারিরা ঢুকাইতেছে। ঘটনাটা বাংলাদেশ ভারতের আমার সীমান্তে দৌড়ে এসে কৃষককে মারার সাথে দিনে দুপুরে তার সাথে কি চোরাচালানি? এখানে ঘটনাটা তো সেই জায়গাতে দাঁড়াচ্ছে, সেখানে চোরা কারবারি, সেখানে নিয়ম বহির্ভূতভাবে যাতায়াত করা, সেখানে অনিয়ন্ত্রিত বিষয়গুলো আসতেছে। এটা কোনো মতেই হত্যাকাণ্ড নয়, এটা আমি অসীম কুমার উকিল, আমি জানি আপনি জানেন, তারপরেও আমি একবার বলি, সীমান্তে যখন কোনো চোরাচালানি হোক, অবৈধ অনুপ্রবেশ হোক, যা কিছু হোক না কেন, সে যদি সশস্ত্র অবস্থায় থাকে, ফাঁকা গুলি ছুড়ে তাকে সাবধান করার নিয়ম সীমান্ত আইনে আছে। যদি সে সশস্ত্র অবস্থায় সে মুক্ত না হয়, যদি সেখানকার সীমান্ত রক্ষী যদি কোনো কারণে মনে হয় তিনি আত্মরক্ষার ঝুঁকিতে পড়ে যাচ্ছেন, তখন তিনি গুলি করতে পারেন পায়ের নিচে। যদি সশস্ত্র থাকে একটা মানুষ, বিনা
অস্ত্রের একজন মানুষকে কোনোভাবে গুলি করা কোনো আইনের মধ্যে নাই। BSF আপনার আইনেও যদি নাই। অপরাধ করে কথা কোনো শুনুন। আন্তর্জাতিক আইনেই নাই। আপনি বলতে মানে এইটাকে কেন একটা জাস্টিফাইড করার চেষ্টা করছেন আমি যে তারা কোনো- চোরাচালানি বলে গুলি করতে পারে নাকি কি করে? আমি কোনো মতেই জাস্টিফাই করছি না। তাহলে কি? আমি কোনো হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গাচ্ছি না, আমি দৃষ্টিভঙ্গিগত পার্থক্যটার কথা বলছি আর কি। সেই জায়গাটা নিঃসন্দেহে নিন্দনীয় ব্যাপার, এটি হতে পারে না, এটা সলভ করা দরকার। যেটা স্বাধীনতার 52 বছরে আওয়ামী লীগ পারেনি, বিএনপি পারেনি, জাতীয় পার্টি পারেনি, সবাই মিলে এই জায়গাটাকে অ্যাডজাস্ট করা দরকার। কাছে আমাদের বেশি আশা, কারণ বন্ধুত্বের অবশ্যই জায়গাটা বেশি আসা, আপনাদের কাছ থেকে হ্যাঁ বেশি। বেশি আসা, আমরা সেই বেশি আসার জায়গাটা যেতে চাচ্ছি বলে ইন্দিরা মুজিব চুক্তি বাস্তবায়ন আমরা করতে পেরেছি। আমাদের সাগরের বৃহৎ এলাকা আমরা চুটিয়ে এনে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমরা অবশ্যই, আমি তো বলেছি শুরুতেই যে আমাদের একটা তিস্তা চুক্তি একটা অমীমাংসিত বিষয় এখন পর্যন্ত ঝুলে আছে, বাকি জায়গাগুলি আমরা সমস্যার সমাধানের। তারপরেও এটা নিন্দনীয় ব্যাপার, কোনো মতেই সীমান্তে এই জায়গাটা হতে পারে না, ওই সাপোর্ট করার কোনো বিষয়ই নেই। আমি বলছি যে এই জায়গাগুলিতে সবাই মিলে কাজ করতে হবে, সবাই মিলে এই জায়গাটাকে ঠিক করতে হবে। এখানে নতজন পররাষ্ট্রনীতি কোনো বিষয় নেই। আর কবে? স্বাধীনতার 52 বছর পরে কিন্তু সিএসি অ্যাপয়েন্টমেন্টের আইন হয়েছে, আমরা সমস্ত কিছু ধসায় দিছে বাংলাদেশের সামরিক শাসন, স্বৈর শাসন, আমরাও তো- জেনারেল জিয়া, জেনারেল আরশাদের নিশ্চয়ই। অবৈধ শাসন। অসীম কুমার বাবু, অন্তত আমরা এটা ভেবেছি আওয়ামী লীগ সরকার মাত্র ক্ষমতা এসছে, মাত্র 4 মাস হয়েছে, কিন্তু এর মধ্যে যেসব মৃত্যু আমরা সীমান্তে দেখলাম সেটা কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য ছিল না, বরং বিস্ময়কর ছিল বিষয়গুলি, যে এত বন্ধু প্রতিম এবং এত সুসম্পর্ক বিশ্বজুড়ে জানে, কিন্তু তারা আমাদের নাগরিককে মেরে তার কাঁটাতারে ঝুলিয়ে রাখে, আমাদের লাশ নিয়ে চলে যায়, সেটা নিশ্চয়ই আমরা দেখতে চাই না। কিন্তু তারপরও চলছে, এগুলো অমীমাংসিত রয়েই যাবে কিনা আমরা বিরতির পর ফিরছি। ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। এবার সবার জন্য আসলে খুবই আগ্রহের বিষয় সেই ভিসা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আহসান আদিলুর রহমানকে দিয়েই শুরু করি। ভারতের ভিসার জন্য আসলে বাংলাদেশিদের যে আগ্রহ, গেল বছরও 16 লাখ মানুষ এক বছরে বাইরে যায়, কিন্তু যত আগ্রহ তত জটিল প্রক্রিয়া। নেপাল, ভুটান বিনা ভিসায় ইন্ডিয়াতে ঢুকতে পারে, কোনো অসুবিধা নেই। শ্রীলঙ্কার কাছে অনলাইন ভিসা, মালদ্বীপের কাছে অনলাইন ভিসা, কোনো সমস্যা নেই। সকল সমস্যা বাংলাদেশ কেন্দ্রিক। মানে কেন, মানে এটা করে লাভটা কি? আমরা বেশি যাইতে চাই, আমাদের আটকানো হয় নাকি অন্য কোনো, কি মনে হয় আপনার? না, অবশ্যই আমাদের দেশে যেই পরিমাণ জনসংখ্যা এবং ভারতের সঙ্গে যেইভাবে বাণিজ্য সম্পর্ক রয়েছে আমাদের দেশের অভ্যন্তরীণ মানে যারা ব্যবসা করেন, সেজন্য ভারতের সাথে আমাদের বেশ ভালো একটা যোগাযোগ। এছাড়া আমাদের চিকিৎসা নেবার জন্য লোকজন যায়, পড়াশোনা করবার জন্য লোকজন যায়, এবং ট্যুরিজম তো আছেই। সেজন্য ভারতে অবশ্যই আমাদের বাংলাদেশ থেকে অনেক লোকজন যেতে চায়, কিন্তু ভিসা প্রক্রিয়া এটি অত্যন্ত জটিল এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং ভারত খুবই স্ক্রুটিনি করে ধীরে সুস্থে এই ইয়েটা দিচ্ছে, আমাদের দেশে দিচ্ছে। এবং সেটিও আমি মনে করি যে আমাদেরকে যেভাবে আমরা কিছুক্ষণ আগে যেটা আলাপ করছিলাম যে সীমান্ততে আমাদের যে বর্ডার কিলিং হয় বা নানাভাবে যে আমরা চাপে থাকি আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে, এটি তারই একটা অংশ যে আমরাও সেজন্য ওখানে অনারেবল ভিসা পাচ্ছি না নেপাল বা ভুটানের মতো। এছাড়া নেপাল এবং ভুটানের অনারেবল দেওয়ার কারণ আছে, কারণ আমাদের যেই সোশিও ইকোনমিক যে কন্ডিশন সেটা সিমিলার, প্লাস ওদের সঙ্গে আমাদের ডাইরেক্ট কোনো বর্ডার নেই, আমাদের ভারতকে পার করে পরে ওখানে যেতে হয়। কিন্তু ভারতের সাথে যেহেতু আমাদের ডাইরেক্ট একটি বর্ডার আছে এবং যে কোনো সময় আমাদের যে কোনোভাবে স্থলপথে হোক বা নৌপথে হোক চলে যাওয়া যায়, সেজন্য ভারত এটি কড়াকড়ি করে। আর যেহেতু বিজনেসের ব্যাপারে যদি আমরা আমাদের দেশের ব্যবসায়ীরা যদি এরকম যেগুলো আমাদের বলি যে আমাদের যেগুলো বৈধ নয়, অবৈধ পণ্যের আদান প্রদান, এই জিনিসটা রোধ করবার জন্য এটি একটি কারণ হতে পারে। এছাড়া শ্রমবাজার, ভারত শ্রমবাজার কারোর সঙ্গে কারো শেয়ার করে না। ভারতের লোকরা ঠিকই আমাদের দেশে এসে কাজ করে যাচ্ছে, অনেক লোক কাজ করছে, কিন্তু আমাদের লোক ভারতে গিয়ে কিন্তু সেই পরিমাণ কাজ করতে পারছে না। এটি একটি কারণ যাতে আমাদের দেশে লোকরা মানে দক্ষ এবং বা দক্ষ না হলেও যে লোক যারা আছে যারা কাজ করতে ইচ্ছুক ভারতে কম পয়সায়, তাদের দেশের লেবার মার্কেট যাতে নেমে না যায় সেজন্য তারা একটা প্রোটেকশন দিয়ে রাখে। এই নানাবিধ কারণেই আমাদের মনে হয় যে মানে তারা মোটামুটি একটা জটিল প্রক্রিয়া করে রেখেছে, যাতে যেহেতু তাদের অনেকগুলি স্বার্থ এর সাথে জড়িত, তার মানে তারা আমাদের বিষয়টা এই ক্ষেত্রে দেখার চেষ্টা করছে না, নিজেদের সেখানে প্রোটেকশনটা দেওয়ার চেষ্টা করছে, সেটাই স্বাভাবিক, তারা সেটা করছে এবং সেটাকেও আমরা একটা সহজ পদ্ধতিতে এই পর্যন্ত নিয়ে আসতে পারিনি। ডক্টর আসাদুজ্জামান নিপোর, নিশ্চয়ই ভিসা নিতে যে অনেক জটিলতার মধ্যে পড়েন, দীর্ঘদিন থেকে যেতে হয়, এবং এটাকে আমি খুব বড় সংকট মনে করি না। তার দেশের লোকেরা আমাদেরকে ভিসা দেবে কি দেবে না, এটা আমার খুব মাথা ব্যথা না, কোনো সংকট নাই। আমি মনে করি সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের এত মুখিয়ে থাকতে হবে কেন ভারতে যাওয়ার জন্য? আপনি জান না? না,
কেন যেতে হবে? আমার কন্যা এবং আমার স্ত্রী দুজনই ডাক্তার, দুজনই ঢাকা মেডিকেলের, আমি নিজেও ঢাকা মেডিকেলি ট্রিটমেন্ট নেই কোনো সমস্যা হলে। আমি তো মনে করি উই হ্যাভ সো মেনি গুড ডক্টরস আর হিয়ার। আমার দেশের মানে মেজর চিকিৎসা করার জন্য বাংলাদেশের যথেষ্ট ভালো ডাক্তার প্রতিষ্ঠানও আছে, কোনো সমস্যা নেই। এত টাকা করে রাষ্ট্রের একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, তারপর একটা সুপার স্পেশালিটি হসপিটালও সরকার করেছে। অযথা মানে ভারতে যেতে হবে কেন? যান না, যাওয়াটা বন্ধ করেন এবং নিজেদের ডাক্তারদের প্রতি একটু আস্থা রাখেন। কার্ডিওলজিতে তো খুবই ভালো বাংলাদেশের মানে উন্নয়ন করেছে। এখনো সেই আস্থাটা আনা যায় নাই। না, এটা একটা বাজে প্রোপাগান্ডাও আছে আমাদের ডাক্তারদের সম্পর্কে, এটা ঠিক না। আমাদের দেশে হৃদরোগ চিকিৎসা অনেক ভালো, অনেক ভালো, অনেক কম পয়সা। আমি নিজে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আমার এক আত্মীয়কে ভিজিট করতে যেয়ে দেখলাম একজন ইন্ডিয়ান পেশেন্ট, তখন আমি অবাক হয়ে গেলাম। আমাকে এক ডাক্তারই বলেছে, মানে শি ইজ ইন্ডিয়ান। তখন তাকে জিজ্ঞেস করুন যে আপনি এখানে, তো সে বাংলাভাষী, সে বলল যে আমার দেশে এখানে চিকিৎসা খরচটা কম। আপনার মন্তব্য হচ্ছে আমরা যদি আগ্রহ কমাই তুলনামূলকভাবে, তাহলে আমার বক্তব্যটা আরেকটু জায়গা আছে। ওই যে উনি বললেন যে মানে উনি বললেন যে আমাদের ভিসা কম দেয়, নেপাল ভুটানে দেয় না। এটা আমি জানতাম না, যখন আগে শুনলাম যে নেপাল ভুটানের বেশি, আমাদের বেলা অনেক। নেপাল ভুটান তো তাতে সরাসরি যেতে পারে, অনারাইভাল ভিসা, তাতে লাগেই না ভিসা। অমিত শাহ ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, মানে ইমিগ্রেশনটা তো মোটামুটি হোম মিনিস্ট্রি আন্ডারে। হোয়াট হি সেইড অ্যাবাউট দ্য মুসলিমস, তিনি বলছেন যে এগুলো হলো মুসলমানগুলি কি করে, খালি বাচ্চা পয়দা করে এবং বলে যে এগুলো হচ্ছে কি বলে, এরা হলো আপনার মানে কি বলে বহিরাগত, মানে অনুপ্রবেশকারী, মানে তাদের ভাষায়। তো তার নিজের দেশের মুসলমানদেরকে বলে, তার দেশের নাগরিকদেরকে বলে যে মুসলমান যারা ধর্ম বলে তাদেরকে বলে তারা জাতিমান মুসলমান। একটা ওখানে 20 কোটি মুসলমান যে আছে তাদেরকে তারা না আপু, তাদেরকে তারা বলে অনুপ্রবেশকারী এবং বলে যে অধিক বাচ্চা পয়দাকারী। তো আমরা তো ঘটনাক্রমে ওদের দেশে যাদেরকে এই কথাগুলো বলে, ঘটনাক্রমে জাত বংশে আমরা মেজরিটি লোকরা এই দেশে তাই। সুতরাং আমরা ওই দেশে ভিসা নেব, ভিসা অনলাইনে যাবো, এটা তাদের খুব পছন্দের ব্যাপার না, খুব পছন্দের ব্যাপার। আমরা বুঝতে পেরেছি। আমাদের দেশের জনগণের আত্মমর্যাদা বোধ থাকা উচিত এবং উচিত হবে যে ভারতের কম অসীম কুমার উকিল, ভিসা পদ্ধতিটা সুখকর নয়। আমাদের যে বলে আমাদের বন্ধুবর্তী দেশ, পার্শ্ববর্তী দেশ, এই বিষয়গুলি বন্ধুত্বের নিদর্শন স্বরূপ হিসাবেই খুব সহজ করে নিয়ে আসা দরকার বলে আমি মনে করি। এটা কোনো মতেই কাঙ্ক্ষিত হতে পারে না, এটা বন্ধুত্বের নিদর্শন হতে পারে না। এটা রীতিমতো হ্যারাসমেন্ট, যে হ্যারাসমেন্টটা বর্ণনার অতীত। আমি সম্প্রতি আমার স্ত্রীর ভিসার জন্য আমি গিয়েছি, জমা দান প্রক্রিয়াটা নিজে দেখেছি আর কি। তার মানে আপনিও সেই একই জটিলতায় পড়েছেন যেটা সাধারণ মানুষরাও পড়ে থাকে। আমরা আশা করি বন্ধুরা এইসব সংকটের দ্রুত সমাধান করার চেষ্টা করবেন। আবারও দেখা হবে সবার সাথে।